গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। শীতকালের সময়ের সাথে সাথে রাত গভীর, একটু দ্রুতই হয়ে যায়। তার মধ্যে সিটি সাইড এলাকাটাও ঠান্ডাও বেশ পড়েছে। তাই আশ্রমের থেকে অনেকটা দূরে অন্ধকার রাস্তায় গাড়ি থেকে নামে জাঙ্কুক গাড়ির ভেতর থেকে অন্ধকারের মধ্যে তেকে দেখছে। ফার্ম হাউস থেকে আসার পথে তার গায়ে ব্লেজার জড়িয়ে দিয়েছিল, চাদর ফুলে রেখে এসে পড়েছে। তে ব্লেজার খুলে ফেলে ফেরত দেওয়ার জন্য। জাঙ্কুক বলে ওঠে, গাড়ির ভেতর থেকে বাইরে বেশি ঠান্ডা, পরে থাকো, প্রয়োজন নেই, ধন্যবাদ, যা বলছি তা করো। জাঙ্কুক শক্ত কণ্ঠে বলে। তে তবুও ব্লেজারটা গাড়ির ভেতর রেখে সোজা হয়ে দাঁড়ায়। এই ব্লেজার থেকে আপনার শরীরের স্মেল আসছে, যা আমার কাছে বিষের মতো। আর কিছুক্ষণ পরে থাকলে মৃত্যু নিশ্চিত। আমি মরে গেলে আপনি বিনোদন সুখ কোথা থেকে পাবেন, বোঝা উচিত আপনার। জাঙ্কুকের দৃষ্টি শুরু হয়। তুমি কি কোনোভাবে বলতে চাইছো তুমি ছাড়া আমাকে কেউ বিনোদন আর সুখ দেওয়ার মতো নেই? আমি এসব পাওয়ার জন্য তোমাকে নিজের করে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমি কি ভেবে নিব তুমি আমার দিক বুঝতে পেরেছো? কিন্তু এটা কবে থেকে মাই লিটল বার্ড? আজ থেকে নাকি সেদিন রাত থেকে? কণ্ঠে রসিকতা মিশ্রিত। সে যে মজা নিচ্ছে তে বুঝতে পারছে। তের গা জ্বলে ওঠে। কথা না বাড়িয়ে ঠাস করে গাড়ির দরজাটা লাগিয়ে সোজা রুক্ষ ভঙ্গিতে হাঁটতে থাকে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে স্কার্ট আর শার্ট পরা। গাড়িতে বসা জাঙ্কুক শব্দ করে হাসছে, মন খুলে হাসছে। আজ পর্যন্ত কোনো মেয়ে তার সাথে সাহস বা রুক্ষতা দেখিয়েছে নাকি, এটা দেখার বিষয়। তার অপছন্দ বলে চোখ তুলে কেউ তার সাথে কথা বলতে পারে না। সেই জায়গায় এই ছোট মেয়ে সবসময় তাকে এত কিছুর পরও এখনো তেজ দেখায়। আজ চরও মেরেছে। জাঙ্কুক হাসতে হাসতে সিটে গা এলিয়ে বসে। ইয়ঞ্জনকে ধীর গতিতে গাড়ি চালাতে বলে। ড্রাইভিং সিটে বসা ইয়ঞ্জন অবাক চোখে জাঙ্কুককে দেখার মাঝে গাড়ি স্টার্ট করে। সচরাচর জাঙ্কুকের মুখে অতটা হাসি দেখা যায় না, তবে সে হাসে, কিন্তু এভাবে মন খুলে না। আশ্রমের সদর দরজা দিয়ে প্রবেশ করে তে সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। সোফায় বসে থাকা দুজন মহিলা, নতুন কেয়ারটেকার, কেমন একটা দৃষ্টিতে তাকে দেখে। তে বিষয়টা বুঝতে পারে, কিন্তু কিছু বলার নেই। কি বলবে সে? তারা যদি কিছু ভেবে থাকে তা তো সত্যি। তে নিজের রুমে গিয়ে ধুকরে কেঁদে ওঠে। মুহূর্তে তার নজর যায় হাতের দিকে। তার অনামিকা আঙ্গুলে পাথরের আংটি চকচক করছে। অবশ্যই এটা পাথর বলতে ডায়মন্ড হবে। জাঙ্কুক আসার আগে তৃতীয়বারের ঘনিষ্ঠ মুহূর্তে পরিয়ে দিয়েছিল তাকে এবং বলেছিল, যদি আঙুল থেকে আংটি খুলে তাহলে তোমার এই সুন্দর হাতে আর একটা আঙুলও থাকবে না। এই বিছানায় গা ছেড়ে দেয়। জীবন এভাবে কিভাবে কাটবে সে জানে না। মেনে নিয়েছে সে, তবুও মন মানে না। কষ্ট যন্ত্রণা সবকিছু নিয়ে ধীরে ধীরে ঘুমের দেশে পাড়ি দেয়। শুক্রবার দিন অনেক কাজ। আন্টিদের সাথে রান্নাঘরের কাজে হাত লাগাচ্ছে তে। দুজন আন্টির মধ্যে দেখতে বয়সে অনেকটা জিহাব আন্টির মতোই। দুজনের মাঝে আপাতত আশেপাশে মানুষদের নিয়ে সমালোচনা হচ্ছে। সমালোচনার বিষয়টা ছিল সৌন্দর্য নিয়ে। সুন্দর মানুষের ভাগ্য অন্যরকম, সমাজে একটা ডিমান্ড থাকে তাদের। এসব বলার মাঝে মাঝে সাঝে কেউ ভাগ্যবতী বলছে তারা। তে সুন্দর ও নিখুঁত হওয়া নিয়ে। তে চুপচাপ শুনছিল এতক্ষণ, কিন্তু কেন যেন কথাগুলো খুব গায়ে লাগছে। ভাগ্যবতী কথাটা কানে আসতে শরীরটা জলজল করে ওঠে। সুন্দর নিখুঁত মানুষ বলতে সুন্দর হওয়াকেই বোঝায় না আন্টি। সুন্দর মানুষ তারা যাদের ভাগ্য ভালো হয়, তাদের সৌন্দর্য মুখে ফুটে ওঠে, সেটা একজন কুৎসিত ব্যক্তিই হোক না কেন। দেখুন, আপনারা বলছেন আমি কত সুন্দর, কিন্তু থাকি কোথায়? এতিম অনাথ আশ্রমে। কি হলো এই সৌন্দর্য দিয়ে? প্রমাণ হিসেবে দেখুন আমি কতটা ভাগ্যবতী। এই সৌন্দর্য দিয়ে যদি সবকিছু পাওয়া যায়, সেটা হলো বিষাক্ত জীবন। যে সমাজের কথা বলছেন একটু ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন। আশা করি সমালোচনার বিষয় বদলে যাবে। কথাগুলো বলেতে ঠোঁট কামড়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। এরই মধ্যে পিছন থেকে ডাক পড়ে, তে তুমি কোথায়? তোমাকে নিয়ে যাওয়ার জন্য লিজা ম্যাম আমাদের পাঠিয়েছে। দ্রুত চলো আমাদের সাথে। ম্যানশন থেকে দুইটা সার্ভেন্ট এসে তেকে বলতে লাগলো। ম্যানশনে আজ গমগমে পরিবেশ। রাতে কিম নামজন এসেছে চায়না থেকে, তাই আজ কাছের আত্মীয় স্বজনদের সাথে লিজার পরিবারও এসেছে তাকে দেখতে। গার্ডেনের সাদা গোলাপ বাগানের সামনে দাঁড়িয়ে আছে তে।
তার পরনে কালো রঙের সোয়েটারের সাথে কালো স্কার্ফ, সামনের কিছু চুল শীতল বাতাসে উঠছে। তে শূন্য দৃষ্টিতে বাগানের দিকে তাকিয়ে তার সামনে যে লিজা এসে দাঁড়িয়েছে তার হুঁশ নেই। ভাবনার গভীরতা কি এতটাই, আমি দাঁড়িয়েছি তাও তুমি বুঝতে পারছো না? তে অপ্রস্তুত ভঙ্গিতে লিজার দিকে তাকায়। দুঃখিত আপু। সে দৃষ্টি নত করে। লিজা বলে ওঠে, আমার সঙ্গে এসো। মেন শুনে আত্মীয় স্বজন ভরপুর এত মানুষদের সামনে তেকে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই লিজার। তার চেয়ে বড় কথা জাঙ্কুক আছে, আর তার সামনে তো কোনোভাবেই না। লিজা হাঁটতে হাঁটতে ঠোঁট বাঁকিয়ে হাসে। আপাতত সে গেস্ট হাউসের দিকে যাচ্ছে। এই দিকটায় এখন কেউ আসবে না, জাঙ্কুকও না, কারণ সে তার কাজিনদের সাথে ব্যস্ত। তের ভিতর অশান্তি অস্বস্তি মিলে একাকার। লিজা কেন তাকে এই দিকটা নিয়ে যাচ্ছে? গেস্ট হাউসের সদর দরজা দিয়ে লিজা ভিতরে প্রবেশ করে সোজা বসার ঘরে জাঙ্কুকের বসার সিঙ্গেল সোফায় গিয়ে পায়ের উপর পা তুলে বসে। তার সাথে আসা সার্ভেন্ট মেয়েটি তার পেছনে এক পাশে গিয়ে দাঁড়ায়। তে ধীর গতিতে এসে কিছুটা দ্রুত বজায় রেখে থেমে যায়, সবসময়ের মতো দৃষ্টি নত। লিজা তের পা থেকে মাথা অবধি দৃষ্টি রেখে বলে ওঠে, একটু বেশি ব্যস্ততার মধ্যে হয়তো দিনকাল কাটছে, তাই না? আর এই জন্যই তোমার দেখা পাওয়া যায় না। আসলে আমার আন্টি হাসপাতালে ভর্তি, আর স্কুল এসব নিয়ে একটু ব্যস্ত। ওহ, আমি তো ভেবেছিলাম অন্য কিছু। তো তোমার আন্টি কেমন আছে? শুনেছি জাঙ্কুক নাকি সব খরচ বহন করছে। তে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। এটা কি অদ্ভুত নয়? জাঙ্কুকের মতো একজন পুরুষের এত দরদ। আমি যতটুকু জানি সে নিজের লাভ ছাড়া সাহায্য করে না, সেটা ছোট লোকদের জন্যই হোক না কেন। তে ঠোঁট কামড়ে ধরে, অপমানের দৃষ্টি আরও নত হয়ে যায়। এভাবে নিচের দিকে চেয়ে আছো কেন? আমার দিকে তাকাও। নজর লুকায় তারা, যারা কিছু গোপন করে বা অপরাধ করে থাকে। অবশ্য তোমার আর আমার মধ্যে এমন কিছু থাকা বা হওয়ার কিছু নেই, তাই না? তবু তের ভেতরটা কেঁপে ওঠে, তবু হ্যাঁ সূচক মাথা নাড়ায়। কিন্তু মনে মনে নিজের উপর তার শিশি। সে দ্বিতীয় নারী। হ্যাঁ, সে দ্বিতীয় নারী। তাদের সম্পর্কে পিঠ পিছে থাকা দ্বিতীয় নারী, তার বাগদত্তা হালাল করা ভোগ করার পাত্রী। এত বড় গোপন, এত বড় অপরাধবোধ। নজর মিলাতে কষ্ট হচ্ছে তার, কিন্তু কিছু করার নেই। সে পারবে না মুখ খুলতে, কোনোভাবেই না। যাই হোক, তোমাকে এখানে আসার বাকি কথা বলার আগেই সার্ভেন্ট বাধাই করা ছবির বক্স তাদের সামনে টেবিলের উপর রাখে। কারণ চলে এসেছে। লিজার ঠোঁটে হাসি। দেয়ালে টানাবো ছবিগুলো, আমার আর জাঙ্কুকের এঙ্গেজমেন্টের ছবি। তুমি তো জানো তোমার কাজ আমার কতটা পছন্দ। এই ছবিগুলোর দিকে তাকাই, নিজেকে আরো বেশি নিচু মনে হচ্ছে তার। তো শুরু করো। এই পাশে দেয়ালে সবই টানাবে, খেয়াল রেখো আমার যাতে পছন্দ হয়। বলি লিজা হাতের ছবিটা তের দিকে বাড়িয়ে দেয়। তে নিজের হাত বাড়িয়ে ছবি নেওয়ার জন্য কম্পিত হাত বাড়ায়। তখনই হঠাৎ লিজার চোখ করে তের হাতের দিকে। তের অনামিকা আঙ্গুলে ডায়মন্ডের রিং চকচক করছে। লিজার ভুরু যুগল কুঁচকে যায়। আচমকা তের হাত শক্ত করে ধরে জিজ্ঞাসা করে, কে দিয়েছে তোমাকে? তে দৃষ্টি নত করে। হাতের কম্পন আগের থেকেও দ্বিগুণ। লিজার মুখের রং বদলে গেছে। ডায়মন্ড চিনতে তার ভুল নেই। সচরাচর সে ডায়মন্ড ব্যবহার করতে পছন্দ করে। কে দিয়েছে তোমাকে এই ডায়মন্ডের রিং? তার কণ্ঠস্বর রুক্ষ থেকে রুক্ষ। তে নরম হাতে তার নখ ঢুকে যাওয়ার উপক্রম। তে ছটফট করে ওঠে, ব্যথায় হাত ছাড়িয়ে নিতে চায়। তোমার মতো একটা মেয়ের এই আংটি কেনার সামর্থ্য নেই, জানা আছে। ডক্টরের ছেলের কথাও বলা যাবে না। তাহলে কে দিয়েছে? তের চোখে জল এসে পড়েছে। আমার ব্যথা লাগছে লিজা আপু, ছেড়ে দিন দয়া করে। ছেড়ে দিব, কিন্তু আগে এটা বলো, নিজের শরীর দিয়ে এই আংটি পেয়েছো? লিজার হাত আরো শক্ত হয়। তে আর এক হাত দিয়ে মুখ চেপে কেঁদে ওঠে। বলতে পারবি না তাই না? এতটা সিক্রেট রাখতে হচ্ছে। বলি তেকে ধাক্কা মারে। সে সময় পেছন থেকে সার্ভেন্ট পানির গ্লাস নিয়ে আসছিল। ধাক্কার ফলে তে তার উপরে গিয়ে পড়ে। ফলস্বরূপ কাচের পানির গ্লাস নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ। সার্ভেন্ট মেয়েটি নিজেকে সামনে নেয়, তবে তে তার সামলাতে না পেরে পড়ে যেতে কাচের টুকরো তার হাতে ঢুকে ফ্লোরে পড়া পানির সাথে রক্ত মিশে একাকার। লিজা হাত মুষ্টিবদ্ধ করে রাগে ফুসফুস করছে। সে তের দিকে পা বাড়ায় কিছু বলার জন্য। তৎক্ষণাৎ পুরুষালী ভারী কণ্ঠ ভেসে আসে, হোয়াটস গোয়িং অন হিয়ার? এখানে কি হচ্ছে? আশ্রমিক কণ্ঠস্বরে তে সহ বাকিরা কেঁপে ওঠে। তে অশ্রুসিক্ত নয়নে রক্ত ভেজা হাত দুটি ঘুরিয়ে দেখতেই আতকে ওঠে। কাচের টুকরো বিঁধে দু হাতে রক্তে ভেসে যাচ্ছে। আমি কিছু জিজ্ঞাসা করেছি লিজা? তার উচ্চ হুঙ্কার কণ্ঠ। উপস্থিত সবাই কেঁপে ওঠে। লিজা তের দিক থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকায়। জাঙ্কুক দাঁড়িয়ে আছে।
তার শক্ত তীব্র দৃষ্টি তের দিকে নিবদ্ধ। পাশে শোভিন হতাশ চোখে তার দিকে চেয়ে, তোমার সাহস কি করে হলো আশ্রম থেকে মেয়ে এনে তার সাথে এরকম আচরণ করার? লিজা নিজের রাগ সংযত করার চেষ্টা করে বলে ওঠে, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, কাজের জন্য এনেছি ওকে। জাংকুক লিজার দিকে দৃষ্টি ফেলে। জঙ্গলে কাজিনদের সাথে আজ পাখি শিকার করতে যাওয়ার জন্য বন্দুক নিতে এসেছিল। এটা অবশ্য বাহানা। তার কানে খবর পৌঁছে গিয়েছিল তে আর লিজা গেস্ট হাউসে। জাংকুক উচ্চ স্বরে বলে উঠল, কাজের জন্য? তুমি এই সাহস বা কোথা থেকে পেয়েছো? আশ্রম থেকে মেয়ে এনে তুমি কাজ করাবে? তোমার জন্য কি সার্ভেন্ট বরাদ্দ করা হয়নি? লিজা দৃষ্টি নত করে, তার শরীর কাঁপছে রাগে। এই মেয়ের জন্য তার এত দরদ। জাংকুক লিজার দিকে পা বাড়ায়। অবশ্যই বাবা তোমাকে এর পারমিশন দেয়নি বা আমি দেইনি। নিজের সীমা হয়তো ভুলে যাচ্ছ, তাই না? জাংকুক লিজার কাছাকাছি এসে দাঁড়ায়। জাংকুকের কিন্তু এখনো হওনি লিজা, হয়তো হওয়ার ইচ্ছাও নেই। তুমি এটা বলতে পারো না জাংকুক। চোখ নিচে, একদম সাহস টেনে ছিঁড়ে ফেলবো আর কখনো আমার দিকে এভাবে তাকালে। আর আমি কি বলতে পারি, কি করতে পারি, তোমার কোনো ধারণাও নেই। লিজা অপমানের চোখ নামিয়ে নেয়। মাফ চাও। লিজা বিস্ময়ের সাথে দাঁতে দাঁত চাপে। আমি মাফ চাইতে বলেছি। বারবার এক কথা বলা আমার পছন্দ না লিজা। লিজা ঠোঁট কামড়ে ধরে, তার চোখ দুটো লাল হয়ে গেছে। আই এম সরি তে। কথাটা বলি আর এক মুহূর্ত দাঁড়ায় না। হন হন করে গেস্ট হাউস থেকে বের হয়ে যায় লিজা। তার পেছনে শোভিন ছুটে। সার্ভেন্ট মেয়ে দুটো মাথা নত করে দ্রুত পায়ে চলে যায়। তে এখনো স্থির হয়ে নিচে বসা, তার দৃষ্টি তার হাতের দিকে। রক্তে মাখামাখি ভয়ঙ্কর অবস্থা হাতের। জাংকুক তার দিকে তাকায়, মুখে আগের থেকে অত্যধিক গম্ভীরতা। সে এগিয়ে যায় তার দিকে, অতঃপর শক্ত হাতে বাহু চেপে টেনে দাঁড় করিয়ে কয়েক কদম হেঁটে তাকে সোফায় বসায় এবং পাশে নিজেও বসে। তে কোনো রকম প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তার চোখ দিয়ে জল পড়তে পড়তে এখন আর জল বের হচ্ছে না, তবে কানে লিজার বলা কথাগুলো এখনো বাজছে। জাংকুক তের হাত টেনে নিজের কাছে এনে নির্দয়ের মতো কাজগুলো বের করতে করতে বলে, ব্যথা হলো, কিছু করার নেই, সহ্য করো। ব্যথা হচ্ছে না আমার। সঙ্গে সঙ্গে তে জবাব দেয়। জাংকুক তার মুখের দিকে তাকায়। ফ্যাকাশে মুখখানা কেমন একদম শুকিয়ে গেছে, যা দেখে সে বিরক্ত হয়। ইচ্ছে করে কাজ খুব জোরে টান মেরে বের করে। তে হাসে, এই অল্প ব্যথায় আমার কিচ্ছু হচ্ছে না। যত ব্যথা যন্ত্রণা ক্ষত সব আগে দিয়ে ফেলেছেন, ওইগুলোর সামনে এগুলো কিচ্ছু না। এখনো কি অনুভব করছো সেই যন্ত্রণা, ব্যথা, ক্ষতগুলো? সে প্রশ্ন করে। তে মাথা নাড়ায়, হ্যাঁ, প্রতি মুহূর্ত করি। তার মানে যন্ত্রণার সাথে তুমি প্রতি মুহূর্ত আমাকে অনুভব করো। জাংকুক ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে ওঠে। তে চোখ মুখ শক্ত করে জাংকুকের দিকে তাকায়। হ্যাঁ করি, অনুভব করি, না হলে ঘৃণার পাল্লা ভারী হবে কিভাবে? এই যে এখনো আমি আপনাকে অনুভব করছি, মস্তিষ্কে বারবার জানান দিচ্ছে। বাকি কথা বলার আগেই জাংকুক তার গলা চেপে ধরে। কথা ঠিকঠাক ভাবে বলতে, না হলে যন্ত্রণা কত রকম হতে পারে বোঝাতে কিন্তু সময় নিব না বলেই গাল ছেড়ে দেয়, এক প্রকার ছুঁড়ে ফেলার মতো। তে এখনো তার দিকে শক্ত দৃষ্টিতে তাকিয়ে আসামিক তার রক্ত মাখা হাত দিয়ে জাংকুকের শার্টের কলার আঁকড়ে ধরে। তুই জানোয়ার, তুই একটা অমানুষ, তোর মধ্যে হৃদয় নেই। তুই আমাকে কোন জায়গায় দাঁড় করিয়েছিস? মরে যেতে ইচ্ছে করছে আমার। এই জীবন আমার চাই না, চাই না আমার এই জীবন, মরে যাব আমি। অন্যদিকে লিজা তার রুমে গিয়ে দরজা লাগিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। লিজার মা তের ভাবমূর্তি বুঝতে পেরে মেয়েকে নানানভাবে বোঝায়, এই বাড়ির বউ হতে হবে লিজা। বউদের সব ব্যাপারে এত তেজ থাকতে হয় না, নিজেকে এত বড় ভাবতে হয় না যেন সে সব একাই সামলে ফেলবে। কিছু জিনিস দূরে রাখার জন্য, জায়গা ঠিক রাখার জন্য বড়দের সহায় হতে হয়। বুঝতে পেরেছ আমার সোনা? দিনের অর্ধেক সময় স্কুলে কাটিয়ে ক্লান্ত শরীর নিয়ে হলেও তে জেহব আন্টির সাথে হাসপাতালে দেখা করতে ভুলে না। জেহবের শরীর আগের থেকে অনেকটা সুস্থ, স্বাভাবিকভাবে কথা বলতে পারেন। আগের মতো কথায় কথায় হাসেন, রাগ করেন, শাসন করেন। আর তে দু চোখ ভরে এসব দেখে। এর জন্যই তো এখানে এসে পড়ে থাকে। নিজের ঘরের শান্তি যেন এখানেই খুঁজে পায়। জেহব তের মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, দিন দিন এমন শুকিয়ে গেছো কেন? চোখের নিচে কালি পড়েছে, গায়ের রং ফ্যাকাশে হয়ে গেছে, দুর্বল লাগছে। তুমি কি অসুস্থ? আর হাতে ব্যান্ডেজ কেন? এই প্রশ্ন জেহব দুদিনই করেছে তেকে। তে জবাবে শুধু হাসে, আজও হাসছে। মাঝে মাঝে একটা হাসি সব কিছুর জবাবের জন্য যথেষ্ট। যে যেটা ভেবে নিতে পারে। বয়সের তুলনায় যারা বড় সেজে থাকে তাদের পাকা বলে তে। এমন স্বভাবের মেয়ে আমার পছন্দ না। তে আবারও হাসে। মাঝে মাঝে পাকা হতে হয় আন্টি, না হলে দিন দুনিয়া বুঝবো কি করে?
এদিনকে দিন দুনিয়া বুঝতে হয়, না হলে জীবন কঠিন হয়ে পড়ে। আমার নরম সরম মেয়েটা শক্ত হয়ে গেছে, খুব পরিস্থিতি বানাচ্ছে, শক্ত হচ্ছি, বুকে পাথর জমাচ্ছি। মানুষ সুযোগে পা রেখে যায়, এতটা নির্মমভাবে রাখে যে তাদের খোদা মনে থাকে না, না মনুষ্যত্ব। কথাটা বলতে বলতে তীর চোখ মুখ শক্ত হয়ে ওঠে। বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে পড়েছে ধরণীতে। কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিবে আর আস্তে আস্তে অন্ধকার নেমে পড়বে। তে হাসপাতালের বাহিরে গেটের সামনে দাঁড়ায়। প্রাইভেট হাসপাতাল, শহরের দিকে বলে আশেপাশে মানুষদের গমগম পরিবেশ, লাইটের আলো আলোকিত চারপাশ, গাড়ির হর্নের শব্দের সাথে মানুষদের চেঁচামেচি। তে গভীর শ্বাস ফেলে তৎক্ষণাৎ সামনে কালো রঙের গাড়ি এসে থামতেই সে কোনো রকম কথা ছাড়া সে গাড়ির দরজা খুলে গাড়িতে উঠে বসে। আধ ঘন্টা পর ফার্ম হাউসের গেটের সামনে গাড়ি থামতেই তে যেভাবে কোনো কথা ছাড়া গাড়িতে উঠেছিল ঠিক সেভাবে গাড়ি থেকে সোজা নেমে ফার্ম হাউসের সদর দরজার দিকে হাঁটা ধরে। চারপাশে ইতিমধ্যে অন্ধকার নেমে পড়েছে। আশেপাশে সবুজ ঘেরা ফার্ম হাউসে কৃত্রিম আলোর ছড়াছড়ি। তে ধীর গতিতে হেঁটে সদর দরজা দিয়ে ভিতরে ঢুকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। তাকে দেখে মনে হচ্ছে সে কারো রোবট, যা তার মধ্যে সেট করে দেওয়া হয়েছে, আর সে সেটাই করছে। মুখে কোনো রকম প্রতিক্রিয়া নেই, শুধু মাঝে মাঝে গভীর শ্বাস ফেলছে। দোতলার উপর উঠে তার চেনা জানা ঘরটাতে প্রবেশ করে, বিছানার কাছে গিয়ে দাঁড়ায়। আশেপাশের দেখারও প্রয়োজন বোধ করে না। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে একে করে শরীরের জামা কাপড় খুলতে থাকে। ঘরে কারো আসার উপস্থিতি টের পেয়ে জাংকুক বারান্দা থেকে ভিতরে আসে। তবে এসে তেকে সবকিছু খুলতে দেখে হেসে বলে ওঠে, আহ, সত্যি তোমার জন্য আমার কষ্ট হয়। না চাইতেও কত কিছু করতে হচ্ছে, ঠিক যেমনটা আমি চাই। তে কিছু বলে না। তার শীতের সোয়েটার খোলা শেষ হলে পিছে হাত দিয়ে জামার চেইন খুলে জাংকুক বুকে হাত গুজে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। তার পরনে শুধু নেভি ব্লু কালার ফর্মাল প্যান্ট, গায়ে কোনো শার্ট নেই। জাংকুক তার একদম কাছে এসে ধীর কণ্ঠে বলে, আজ মুড নেই কিছু করার, তবে ভালো করেছো জামা খুলেছো, এমনিও খুলতে হতো। তোমার পাশে দেখো ড্রেস রাখা আছে, দ্রুত পরে রেডি হও, বের হব আমরা। এবার তের মুখে প্রতিক্রিয়া দেখা গেল। সে কপালে ভাঁজ ফেলে তার পাশে দেখে মখমলে কাপড়ের কালো কালারের একটা ড্রেস রাখা। জাংকুক তার সামনে থেকে সরে কাবার্ডের দিকে গিয়ে পরার জন্য শার্ট চয়েস করতে থাকে। তে ড্রেসটা হাতে নেয়। দামি মনে হচ্ছে বেশ। এক সময় তার কথা শখ ছিল এমন নামি দামি ড্রেস পরার, কিন্তু এখন তাচ্ছিল্য হাসে নিজের উপর। এরপর বসা অবস্থায় ড্রেসটা পরে উঠে দাঁড়ায়। শরীরের সাথে একদম আটসাট হয়ে থাকার মতো ড্রেস, অনেকটা অস্বস্তি লাগছে। তে বিরক্ত হয়, যেমন ড্রেস তেমন কিনে দেওয়ার মালিক। জাংকুক সাদা রঙের একটা শার্ট পরে বোতাম লাগাতে লাগাতে তের পেছনে এসে দাঁড়ায়। তের দৃষ্টি আয়নাতে হলেও এক নজরের জন্য জাংকুকের দিকে তাকাচ্ছে না। জাংকুক শার্টের বোতাম লাগানো শেষ করে পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন করে সবকিছু ঠিকঠাক আছে কিনা জিজ্ঞাসা করে। জাংকুক কানে ফোন ধরে আয়নাতেই তেকে সরু চোখে দেখছে আর কথা বলছে। তে ড্রেসিং টেবিলের দিকে চেয়ে আছে, কি করবে বুঝতে পারছে না, কিভাবে রেডি হবে তার কোনো ধারণা নেই। সে সবসময় খুব সাধারণভাবে থাকার চেষ্টা করে, তার মধ্যে জাংকুক তার দিকে চেয়ে আছে। বিরক্তি অস্বস্তি সবকিছু জেগে ধরেছে। জাংকুক ফোনে কথা বলতে বলতে কয়েক কদম এগিয়ে ঘুরে ড্রেসিং টেবিলের সাথে হেলান দিয়ে তের গাল চেপে ধরে তার দিকে তাকাতে বাধ্য করে। তে চোখ মুখ শক্ত করে নেয়, দু হাত দিয়ে পরনের জামা শক্ত করে খিঁচে ধরে। জাংকুক ঘাড় হালকা কাত করে ঠোঁটের কোণে হাসি নিয়ে কথা বলছে, আর তের গাল ঠোঁট গলা স্পর্শ করছে। এতে তের শরীরের শিহরণ বয়ে চোখ বন্ধ হয়ে আসছে। না চাইতেও ঘন ঘন নিঃশ্বাস ভারী হচ্ছে। জাংকুক কান থেকে ফোন সরিয়ে আচমকা তের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। বেশ সময় নিয়ে তাকে গভীর চুম্বন করে, তারপর ধীরে ধীরে তার কাছ থেকে সরে যায়। তেও ঘন ঘন নিঃশ্বাস ফেলার সাথে চোখ খুলে এদিক ওদিক তাকায়। পালিয়ে যেতে ইচ্ছে করছে তার থেকে। চোখ দুটো ছলছল করে উঠলেও নিজেকে নিয়ন্ত্রণে রাখে। জাংকুক তার মুখের সামনে এসে থাকা ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলে, আজ আমি কিছু করতে চাইছি না, তবু আমি কন্ট্রোল হারাচ্ছি। তে মুখ ঘুরিয়ে নেয়, আর সহ্য হচ্ছে না, একদমই সহ্য হচ্ছে না। জাংকুক মৃদু হাসে, ঘাড় ঘুরিয়ে ড্রেসিং টেবিলের উপর রাখা লাল টকটকে লিপস্টিক হাতে নিয়ে আবারও তেকে নিচের দিকে তাকাতে বাধ্য করে। দক্ষ হাতে তের পাতলা নরম ঠোঁট রাঙিয়ে দিতে থাকে। তোমার কি মনে আছে আমি তোমার কথায় আমার পাখি খাঁচা থেকে ছেড়ে দিয়েছিলাম? এর কারণ কি জানো? জাংকুক হাসি চওড়া করে তার থেকে সরে হাতে চিউনি নিয়ে তের চুল যত্নের সাথে চিউনি করে দেয়। আমি ভেবেছিলাম এবার তোমাকে বন্দি করব, তাই তোমার কথা ছেড়ে দিয়েছিলাম। আর দেখো
তুমি এখন আমার কাছে বন্দি, শুধু খাঁচায় ভরা বাকি। তে আয়নার দিকে চেয়ে আছে। নিষ্ঠুর কথাগুলো কত আনন্দের সাথে সে বলছে। আচ্ছা, এমন পুরুষকে কি বলা হয়? সাইকো। অন্ধকার রাত, চারপাশে অন্ধকার দিয়ে ঘিরে রাখলো ব্যস্ত নগরী ছলমলে আলোকিত হয়ে থাকে। তে আপাতত একটা বিশাল বড় রেস্টুরেন্টে বসা। এমন পরিবেশে আগে কখনোই আসেনি সে। হালকা আলোয় চারপাশে অদ্ভুত সৌন্দর্য ছড়াচ্ছে, সফট মিউজিক আর দেখার মতো চারপাশে ডেকোরেশন। তবে তের মনকে এই সৌন্দর্য কি একটু হলেও স্বস্তি দিচ্ছে? তে মাথা নত অবস্থায় হা করে শ্বাস ফেলে। তার সামনে সুস্বাদু খাবার রাখা, কিন্তু খাওয়ার রুচি নেই আর খাবেও না। তার বরাবর জাঙ্কুক ছুরি দিয়ে বিফ স্টেক কাটতে কাটতে তেকে এক নজর দেখে। অতঃপর ভারী কণ্ঠে শোধায়, কম কথা বলার মানুষ পছন্দ, কিন্তু একদম সাইলেন্ট হয়ে যাওয়া পছন্দ না। গাড়িতে ওঠার পর থেকে এখন পর্যন্ত তোমার চুপচাপ আমাকে বিরক্ত করছে। তে কপাল কুঁচকে হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, কথা বলবো নাকি বলবো না, এটাও কি এখন আপনি ঠিক করে দিবেন? অবশ্যই। আপনার সাথে কথা বলতে আমার রুচিতে বাধে, এটা অবশ্যই আপনার বোঝা উচিত। জাঙ্কুক হাত থামিয়ে তের দিকে শীতল দৃষ্টিতে তাকায়। সাহসের সাথে সাথে বেয়াদবি করতেও একবার ভাবো না আজকাল। এর পরিণাম কি হতে পারে ধারণা আছে তোমার? তে ঠোঁট কামড়ে চোখ তুলে তাকায়। জাঙ্কুক বাঁকা হাসে। ভেবে চিনতে বেয়াদবি করবে লিটল বার্ড, না হলে কখন কি হয়ে যায় বলা যায় না। আর অবশ্যই এর দায় এবার আমি নিব না। হ্যাঁ, এই ব্ল্যাকমেলই করতে পারবেন মিস্টার জিউন জাঙ্কুক, কিন্তু মনে রাখবেন উপর একজন আছেন। আপনি আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছেন, মনে রাখবেন। উপরওয়ালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। জাঙ্কুক কিছুটা শব্দ করে হেসে আবারও স্টেক কাটা শুরু করে। তে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। সময় মনে হচ্ছে এখন তার সাথে নির্দয়ের মতো আচরণ করছে। কেন আশ্রমে ফেরার সময় হচ্ছে না? মনে মনে চিৎকার করে বলে ওঠে। জাঙ্কুক স্টেক কাটা শেষ করে তের দিকে প্লেট দিয়ে বলে, পরেটা পরে দেখা যাবে। তবে একটা জিনিস খুব অদ্ভুত, আমি যাই বলি সব শেষে তোমার সাহস আর এখনকার বেয়াদবি দুটোতেই আমি ইমপ্রেস হতে বাধ্য, যেখানে এগুলো আমার অপছন্দের তালিকায় সবার উপরে ছিল। তে মুখ কালো করে ফেলে। এসব কথা শোনায় সে আগ্রহী না। জাঙ্কুক তের দিকে চেয়ে ঠোঁট কামড়ে মৃদু হাসে। যাই হোক, খাও, তোমার খাওয়া প্রয়োজন। খেলে শরীরে এনার্জি পাবে, এরপর আমি তোমাকে খেতে পারবো। তের চোখ বড় বড় হয়ে যায়। তার গাল মুহূর্তে লাল হয়ে লজ্জার সয়ে জ্বলে ওঠে। জাঙ্কুক তার দিকে চেয়ে সফট ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিয়ে ফের বলে, শুরু করো। তে জাঙ্কুকের দিক থেকে চোখ নামিয়ে নেয়। কোনোভাবে যদি এখানে সে মিশে যেতে পারতো বা পালিয়ে যেতে পারতো। ঘন্টা খানেক রেস্টুরেন্টের সময় পার করে ফিরে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠে বসে তারা। ড্রাইভিং সিটে ইয়জুন। তারপর আধ ঘন্টা রাস্তায় দুজনের মধ্যে কোনো রকম কথা হয় না। পিছনের সিটে দুজন দু প্রান্তে বসে থাকে। আলোয় ঝলমলে ব্যস্ত নগরী থেকে ভেতরের দিকে চলে আসে গাড়ি। আশেপাশে অন্ধকার, রাস্তায় অনেকটা দূরে দূরে সোডিয়ামের লাইট জ্বালানো। ইয়জুন ম্যানশনে যাওয়ার রাস্তায় এবং আশ্রমের থেকে অনেকটা দূরে। গাড়ি থেমে যেতেই তে স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্রুত গাড়ি থেকে নামার জন্য দরজা খুলতে নেবে। আচমকা জাঙ্কুক তাকে টান দিয়ে তার কোলের উপর বসায়। তে চমকে ভীতু কণ্ঠে বলে, কি করছেন? ছাড়ুন আমাকে। জাঙ্কুক কোমর জড়িয়ে আরো শক্ত করে চেপে ধরে থাকে নিজের সাথে। অতঃপর ইয়জুনকে লাইট অফ করে গাড়ি থেকে বের হয়ে যাওয়ার আদেশ করে। তে শরীর মুহূর্তেই কেঁপে ওঠে। ইয়জুন লাইট অফ করে চুপচাপ গাড়ি থেকে বের হয়ে দূরে চলে যায়। গাড়ির ভেতরে এবার অন্ধকার আচ্ছন্ন। অনেকটা দূরে সোডিয়ামের লাইট, এই পর্যন্ত আলো আসা মুশকিল। তে তার হাঁটুতে বসা, তার হাত দুটো গলা জড়িয়ে রেখেছে। অন্ধকারে তের চোখ দুটো ছলছল করে ওঠে। আবারও তাকে যন্ত্রণা সহ্য করতে হবে। তে যন্ত্রণায় ছটফট করতে থাকে। কিছুটা সময় এভাবেই পার হয়। অতঃপর জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। তে দ্রুত কোল থেকে নেমে জামা ঠিক করতে করতে দূরে সরে যায়। জাঙ্কুক হেসে ওঠে, আমি দুদিনের জন্য রাশিয়া যাচ্ছি। আমি চাই না কোনোভাবে তুমি আমাকে ভুলে থাকো। দুদিন শরীরের ক্ষতগুলো আমাকে মনে করিয়ে দিবে, অনুভব করবে। তুমি বলেছিলে কিভাবে তুমি আমাকে অনুভব করো। তে ক্রোধ মিশ্রিত কণ্ঠে কিছু গালি দিয়ে বসলো। জাঙ্কুক এবার শব্দ করে হেসে ওঠে, তোমার কি মনে হয় না গালি দেওয়ার শাস্তি হিসেবে আমি তোমাকে 2 ঘন্টায় ছাড়তে না পারি? তে দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে। এলোমেলো পায়ে হাঁটা ধরে, দ্রুত হাঁটার চেষ্টা করছে। বেশ বোঝা যাচ্ছে জাঙ্কুক তার যাওয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি যেন হচ্ছে আজকাল, যা তার হওয়ার ছিল না, যা কখনো ভাবেওনি। তে হাঁটতে হাঁটতে সোডিয়াম লাইটের দিকে চলে গেছে।
তাকে এবার দেখা যাচ্ছে। জাঙ্কুক গভীর নিঃশ্বাস ফেলে। চলে যাওয়া মেয়েটি তাকে প্রথম থেকে এই পর্যন্ত এক এক ভাবনার সাথে এক এক অনুভূতির সাক্ষাৎ করাচ্ছে। তাকে পেয়ে আরো পাওয়ার আকাঙ্ক্ষা আরো তীব্র হচ্ছে। ঠোঁট বাঁকিয়ে হাসে জাঙ্কুক। সুন্দর অসাধারণ মেয়েটি অপ্রয়োজনীয় থেকে কোন পর্যায়ে এসেছে তার জীবনে। তবে হ্যাঁ, এখনো তাকে খুশি রাখার থেকে সে কাঁদাতে বেশি পছন্দ করে। অবশ্যই সবার চাওয়া পাওয়া এক নয়। তার প্রতি যে অনুভূতি, যে অনুভব করছে সেটা ভালোবাসা হতে পারে, কিন্তু তার ভালোবাসার নরম অনুভূতি পছন্দ না। কখনো সে বাকিদের মতো হতে পারবে না, তার ব্যক্তিত্বের সাথে যায় না। জাঙ্কুক তের যাওয়ার দিক থেকে চোখ সরিয়ে ফেলে। মেয়েটি তাকে ঘৃণা করে, তার থেকে মুক্তি পাওয়ার জন্য ছটফট করে, তার কাছে ভিক্ষা চায় তার স্পর্শ না পাওয়ার জন্য। আর এটাই তার পছন্দ। তাকে সে সারা জীবন এভাবে বাধ্য করে নিজের সাথে রাখবে। মৃত্যু ছাড়া তার কাছ থেকে সে মুক্তি পাবে না। আর অবশ্যই ভালোবাসা এমন হওয়া উচিত। এইদিকে ম্যানশনের পিছনের দিকে করিডোর দিয়ে ধীর গতিতে হেঁটে চলেছে লিজা। পরনে সাদা রঙের গোল জামা, সাথে চাদর জড়িয়ে রেখেছে। পিঠ পর্যন্ত খোলা চুলগুলো এলোমেলো। তাকে দেখে মনে হচ্ছে খাওয়া দাওয়া ঘুম সবকিছুই ছেড়ে দিয়েছে। তবে এটা কি আসলেই? লিজা গভীর দীর্ঘশ্বাস ফেলে। হাঁটতে হাঁটতে কিম নামজনের অফিস রুমের কাছে গিয়ে দাঁড়ায়। দরজায় হাতে রাখে আর বিড়বিড় করে ওঠে, কি হবে এবার তের? মলির মুখে এক মুহূর্তের জন্য বাঁকা হাসির দেখা মিলে। অফিস রুমের ফ্লোরের দিকে দৃষ্টি রেখে চুপচাপ বসে আছে লিজা। একদিনে সন্দেহজনক কিছু দেখে আমি আপনাকে বলছি না আঙ্কেল, এঙ্গেজমেন্টের আগে থেকে আমার সন্দেহ ছিল, কিন্তু দিন দিন এতটা গভীর পর্যায়ে যাবে আমি ভাবিনি। সন্দেহ এখন স্পষ্ট সত্যি। পুরোপুরি নিশ্চিত হয়ে আমি এতদিন পর আপনার কাছে এসেছি আঙ্কেল। আর এম গভীর নিঃশ্বাস ফেলে। তার শক্ত মুখে হতাশা ফুটে ওঠে। তার নিখুঁত ব্যক্তিত্বের ছেলে এমন কিছু করবে ভাবতেও পারছে না। বাড়ির হুবহু বউ তার ছেলের কুকীর্তির কথা বলছে। লজ্জায় তার মাথা নিচু হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আর কে কে জানে। লিজা তার দিকে এবার চোখ তুলে তাকায়। এই খাত দিয়ে চোখের জল মুছতে মুছতে বাঁকা আসে। আপনি ছাড়া আর কেউ জানে না আঙ্কেল, আমি আপনার কাছে প্রথম এসেছি, কারণ আমি জানি আপনি ছাড়া এর সমাধান আমাকে কেউ দিতে পারবে না। তার কণ্ঠ কাঁপছে, তবে ঠোঁটের কোণে হাসি। আর এম ফের গভীর নিঃশ্বাস ফেলে। দু চোখের পাতা দু আঙুল দিয়ে ঘষে। যে ছেলেকে সে বুঝদার, বিচক্ষণ, বুদ্ধিসম্পন্ন মনে করত, সে কিভাবে তার আশ্রমের একটি মেয়ের সাথে পরকীয়ার সম্পর্ক তৈরি করতে পারছে ভাবতেই পারছেন না তিনি। সে কখনোই তার ছেলের কাছ থেকে এমন কিছু আশা করেনি। এ ব্যাপারে আর কাউকে বলো না লিজা। বাইরে এসব কথা সরাসরি হলে কোন পর্যায়ে যেতে পারে তুমি জানো। আমার উপর বিশ্বাস রাখো, খুব জলদি এর একটা কিছু করব আমি। তুমি চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো। আমি ভালোবাসি জাঙ্কুককে আঙ্কেল। আমি ওই মেয়েটাকে সহ্য করতে পারবো না। আমি পারবো না ওই মেয়েকে জাঙ্কুকের আশেপাশে দেখতেও। প্লিজ আঙ্কেল, কিছু একটা করুন। বাকি পার্টগুলো আপলোড করা হলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও।